প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সফল যারা। আজকে আমি এমনই একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করছি, যিনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন জগতের একজন খুব সুনামধন্য ব্যক্তিত্ব। একাধারে উনি একজন টেকনিশিয়ান, একজন অভিনেতা, একজন রাইটার, একজন নির্মাতা, একজন প্রযোজকও বটে। আমার প্রিয় দাদা, ইমন দাদা। দাদা কেমন আছেন? আছি। কেমন আছেন দাদা আপনি? আমিও অনেক ভালো আছি এবং আজকে আপনাকে পেয়েও আমার দর্শকরা অনেক খুশি। তো এই যে জীবনে চলার পথে মানুষের অনেক বাধা বিপত্তি থাকে। তো আমরা একটু শুরু করব আপনার শুরু থেকে, মানে কোথায় আপনার জন্ম এবং বেড়ে ওঠা এবং আপনার পিতামাতার নাম? অসংখ্য ধন্যবাদ আপনাকে, বিশেষ করে এএনএন চ্যানেলকে, টিভিকে। আপনি উত্তম দা আমার তো অনেক প্রিয় একজন হুম, উপস্থাপক। প্রিয় উপস্থাপকের মধ্যে, প্রিয় মানুষদের মধ্যে আপনি একজন। তো ইমন হলো আমার নিকনেম। আমার পুরো নাম যেটা আমি স্ক্রিনে ব্যবহার করি সেটা আবাহাম ডেডিন বিরজান। বিরজান ইমন নামে অনেকে বলেন ইমন। আমার শৈশব কেটেছে ঢাকার বাসাবোতে। আমার বাবা-মা দুইজনই শিক্ষক। মা প্রিন্সিপাল। অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। এনবি বুলু, নিকনেম নমিতা, বাবা পিকে অলোক, নিকনেম শাইর। আমি তাদের প্রথম সন্তান, বড়। আমরা ৩ ভাই ১ বোন। ইমন, ধীমন, সিমন, সুনন্দা আমার বোনের নাম। এই তো। আ বেড়ে ওঠা ঢাকাতেই, বাসা। বাসাবো। উম আচ্ছা, বাসাবোর আজকের যে অবস্থা, সেই ছোটবেলায় শৈশবের যে দিনগুলো, অ্যা অ্যা যেখানে মাঠে খেলা করা, পুকুরে ঝাঁপ দেওয়া, এই সময়টা কি বা এরকম দৃশ্য কি আপনারা ওই সময় পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। এখন যে আপনারা যে ঢাকা দেখছেন, যে বাসবও দেখছেন, তা বাসব এবং শান্তিনগর ২ টা মিলিয়ে কিন্তু আমাদেরই আছে। এখন টুইন টাওয়ার যেখানে দেখছেন ওইটার পাশেই, ওখানেও আমাদের শৈশব কেটেছে। মানে ওভারঅল শান্তিনগর থেকে ধরেন বাসাবো, আচ্ছা। এটুকুই আমাদের গন্তব্য ছিল। এখন যে ঢাকা দেখছেন সেটা তো অবশ্যই না। তবে যে বাসর কথা বলছি সেটা অনেকটা গ্রামের মতোই। আর আমি গ্রাম দেখেছি, বেসিক্যালি গ্রাম দেখেছি ধরেন ১৬-১৭ বছর বয়সে। আচ্ছা, গ্রাম দেখেছিলাম, ১ম গ্রাম দেখেছি পুবাইলের ওইদিকে। আচ্ছা। তো যখন সন্ধ্যা হয়ে গেল দেখলাম কারেন্ট নেই, অন্ধকার। হুম। আমি তখন ওয়াশরুমে গেছি। আর কি ভয়! আমি তো চিৎকার, "এই লাইট কোথায়? লাইট জ্বালাও।" তো বলে, "এখানে তো লাইট নেই, এখনো তো লাইট আসেনি।" তো এটা আমার সেই ভয়, এটা পরে তো আসলে হ্যাঁ, গ্রামের জীবন ওইভাবে পাইনি। আচ্ছা, এরপরে পড়াশোনা তো শুরু হলো। তারপরে যে মিডিয়া কেন্দ্রিক আপনার পথ চলা, সেটা শুরু আচ্ছা, হ্যাঁ কোথা বলছি। থেকে? সে মিডিয়া কেন্দ্রিক পথে চলা আমার এক বয়স যখন ৪ বছর তখন থেকে। আমার বাবার কারণে। বাবা তো বললাম শিক্ষক ছিলেন, কিন্তু কিসের শিক্ষক ছিল সেটা কিন্তু আগে বলা হয়নি। আমার বাবা ছিলেন একজন জয়নুল আবেদীনের ছাত্র। আচ্ছা। আমার বাবা একজন ফিল্মের শিক্ষক, ফটোগ্রাফির শিক্ষক, সিডিএফ এর ডিরেক্টর অফ ফটোগ্রাফি ছিলেন আমার বাবা। তারপরে কিছুদিন কিছুটা সময় বাবা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিলেন, তথ্য মন্ত্রণালয়ে ছিলেন। তো সবকিছু মিলে আমার বাবাই কিন্তু আমার শিক্ষক। ছবি আঁকার শিক্ষক, আমার অভিনয় শিক্ষক, আবৃত্তির শিক্ষক, স্ক্রিপ্ট রাইটারের শিক্ষক এবং বিশেষ করে ফটোগ্রাফি শিক্ষক আমার বাবাই। মানে পরিবারটাই আপনাদের একদম কালচারাল, আমার বাবা-মা সেইখান ২ জন। থেকেই হুম। বেড়ে ওঠা। এরপরে টেলিভিশন কেন্দ্রিক যখন আসলেন, সেটা কিভাবে আপনার আগমনটা হলো? টেলিভিশনও বাবার হাত ধরেই আসা। বাবার হাত ধরে আসা। বাবা ওই যে চারুকলা নিয়ে একটা বোধহয় অনুষ্ঠান করছিলেন। মানে চারুকলা বলতে ছবি বিষয়ক। হুম। তো সেখানে একটা নাটিকা ছিল। তো সেখানে আমি একটা রাজের ক্যারেক্টার করেছিলাম। তো অনেকে ভাবলো কি আমার বাবা বোধহয় পরিচালক, হুম। এই কারণে আমাকে রাজা নিয়েছেন। বেসিক্যালি এটা কিন্তু অন্যরকম। আমাকে সিলেক্ট করেছিলেন আব্দুল আল মাহমুদ স্যার। তারপরে ছিলেন হলো আলী ইমাম স্যার, ওনারা ছিলেন। আচ্ছা। মোসাম্মেম মনোয়ার স্যার, ওনারা ছিলেন। সিলেক্ট করেছিলেন না, ওনারা। সিলেক্ট করার একটা কারণ হলো, সেটা আপনার চেহারা কিন্তু এখনো প্রিন্সের মতো। হ্যাঁ, সেই হিসাবে। আর ওই সময়টা তো আরো অনেক সুন্দর ছিল, না, কিশোর বয়সটা যখন। আমার আমার এক্ষেত্রে কিন্তু অডিশনের সময় আমার মা বিশেষ ভূমিকা রেখেছেন। বাবা কিন্তু জানেনও না যে আমি অডিশন দিতে। আচ্ছা। আমাদের কদমতলা স্কুলের সামনে কিছু অডিশন দিচ্ছিল। তা আমার মা বলে, "তুমি দিচ্ছ না কেন? হুম। তোমার বাবা এত কিছু শিখালো, এত কিছু করো, তুমি মঞ্চে করো, ইয়া করো, কেন এখন দিচ্ছ না?" তাই আমি বললাম, "বাবা তো বলেনি।" বলছে, "সবকিছু তো বাবা হুম। বলবে না। যাও তুমি যাও।" আমি বলছি, "মা আমি কি পারবো?" যে পারবো কিনা বলে সে তো জীবনে পারবে না। হুম। তুমি ভাবো যে
আমার মা সবসময় বলতেন যে ইউ হ্যাভ কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটি, ইউ ডেফিনেট ইউ উইল ওয়ার্ক অ্যান্ড ইউ উইল সাকসেস। বাহ! প্রত্যেকের মাই কিন্তু তার অনুপ্রেরণা এবং তাকে সাহস যোগান। আমরা আপনার মাকে সহ পৃথিবীর সকল মাকে আমরা শ্রদ্ধা জানাই। কারণ মায়ের অনুপ্রেরণায় আমরা সবাই এগিয়ে যাই। তো বিশেষ করে আমরা এরপরে তো অভিনয়ে আসা হ্যাঁ, হলো, আশা অভিনয় করি। করলেন। আমরা টেকনিক্যাল হিসাবে আপনাকে আমাদের বাংলাদেশে কম বেশি সবাই আপনাকে চেনে। তো এখানে আসা কত সালে বা কিভাবে? ধরেন আমার টেকনিক্যাল বয়স ৩৬ বছর কেটে গেল। কিভাবে আসে এটা তো হুম, একটা খুব ইয়া। ওই যে বললাম ছোটকাল থেকে বাবাজান ডিরেক্টর ফটোগ্রাফি বা আমাদের বাসায় কয়েকটা ক্যামেরা ছিল। তার হুম, মধ্যে ফিল্ম ক্যামেরাও ছিল। আচ্ছা। সেটাকে বলা হতো শটগান। শটগান আবার এটা কিন্তু কোনো বন্দুক না, একটা আচ্ছা। ক্যামেরা। তো ওই 16 মিলিমিটার এটা এইভাবে টেনে, টেনে শুট করতে হতো। হুম, তো ছোটকাল থেকে যেহেতু ফটোগ্রাফি বাবার সাথে, সাথেই নিয়ে যেত। আমাকে একটা ক্যামেরা দিয়ে দিতেন। তো হুম, এই শটগানটাও থাকতো। তো এরকম করতে, করতে উঠা। আর বেসিক্যালি আমি টেকনিক্যাল লোক হবো এটা আসলে কেউ বিশ্বাস করেনি কেন? কারণ আমার অভিনয় আমি তখন এত বেশি জাতীয়ভাবে হুম, এবং আলোচিত। আলোচিত এবং আন্তর্জাতিকভাবে আমি কিন্তু অনেকগুলো তখন কাজ করেছিলাম। আচ্ছা, সেই সময় কি ২-১ টা কাজের নাটকের বা ফিল্ম যেগুলো করেছিলেন তার নাম মনে আছে হ্যাঁ, কি? হ্যাঁ, অবশ্যই। প্রতিটা মনে আছে। যেমন 'ওরাক টোকাই', 'সূর্যোদয়', 'সূর্যোদয়', তারপরে 'শাড়ি', তারপরে হলো যে 'আমরা কজন', তারপর 'ওরা ওরাই', হুম। এরকম তো আরো এই কয়েকটি। ওই সময় তো যখন মিডিয়াও তো ছিল একটা একটা এবং না, মিডিয়া চলচ্চিত্র একটা না, মানে চলচ্চিত্র মানে মিডিয়া ৩। টেলিভিশন মিডিয়া শুধু বাংলাদেশ হ্যাঁ, টেলিভিশন এবং টেলিভিশন শুধু। চলচ্চিত্র আমি কিন্তু টিভিতে আমার শুরু না। আমার ফিল্ম দিয়েই শুরু। ফিল্মটা। তা হ্যাঁ, এই ফিল্ম যে দিয়েই ফিল্ম শুরু। যখন মানুষ দেখতো ওই সময় তো স্বর্ণযুগ ছিল। হ্যাঁ, অবশ্যই। তখন রাস্তাঘাটে কেমন সাড়া পেতেন আপনি? আমি তো আমার বাসাবোতে একটা মানে সবারই স্বপ্নের একটা ইয়ে ছিলাম, যেখানে যে বাজারে গেলাম, হুম, হয়তো তো দেখা গেল অন্যজনের জন্য হয়তো ৳১০ নিচ্ছে, আমার জন্য হলো ভাই নেন পরে টাকা দিলে হবে। বাহ! এই মানে এই যাওয়ার সময় তখন আমার কাছে কোনো টাকা নাই। আমি হয়তো এমনি দেখছি যে হুম, এই টমেটোটা কেমন লাগছে। তো দেখলাম ভাই, ভাই নেন, নেন, নেন টমেটো। আরে খেয়ে দেখেন না একটা। এই এই যে যে সমাদর এইটাই তো একটা শিল্পীর বড় পাওনা। অনেক, অনেক। আচ্ছা, মানে ক্যামেরা আ ম্যান মানে ম্যান ক্যামেরা বা ক্যামেরা পারসন বা ডিওপি ডিরেক্টর পারসন হিসেবে কেন আপনি আসা হলো? কেন আসা হলো আপনার? এটা আমি নাম বলব না। তবে এটার জিত করে এসেছি। আমি হিরো বলব না, তখন তো হিরোইজমটা আসলে তৈরি হয়নি। আমি একটা গল্পের মুখ্য চরিত্র। যিনি চিত্রগ্রাহক হুম, ছিলেন, ওনার মেয়ে আমার সাথে অভিনয় করছিলেন। তো আচ্ছা। ওনার একটা দৃশ্যের সময় হুম, আমি পুরো অভিনয় করে যাচ্ছি। তো উনি ওনার মেয়েকেই ধরে রাখছেন। মানে আচ্ছা। আমি কান্না করছি, এত কিছু করছি, মানে সেদিকে ওনার কোনো ইয়া নেই। মানে মেয়েকে বেস করে ক্যামেরাটা ক্যামেরা এদিক ধরছে। যাচ্ছে, ওদিক যাচ্ছে। সিকোয়েন্সে আমি ভাবলাম যে আমারও রিঅ্যাকশন হবে। এটা কিন্তু আপনার হতেই পারে চিত্রনাট্যের ক্ষেত্রে। এখন আমি বুঝতে পারছি। কিন্তু সেই ছোট যে আমার মনের ভিতর হুম, একটা যে জেদ আমার কাজ তাইলে কি দরকার ছিল যে এই দৃশ্যটা করা? যেখানে আমার শুধু পিছনটাই থাকবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি পিছনটা কত গুরুত্বপূর্ণ। তখন রাইট। বুঝতে পারিনি। কিন্তু আমার মনে অনেক কষ্ট হলো। এবং ওনাকেই জিজ্ঞেস করলাম সরাসরি যে, "আচ্ছা আমি যে এই দৃশ্যে কান্না করলাম, ইয়ে হুম। করলাম, কিছুই তো আমার নেওয়া হয়নি। এটা কি নেওয়া হবে না?" বলে, "এত বেশি বুঝবা না। এত বেশি পাকনামি করো কেন? পাট গাওটা পাট গাও।" আমি আ অনেক কষ্ট বুঝছি। পেয়েছি ওনার আচরণে। মানে সেই জেদ থেকেই হুম। মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি ফটোগ্রাফি হওয়া। হওয়া এবং উনি আমার যিনি করেছেন হ্যাঁ। উনি জানতেনও না এই গল্পটা। আচ্ছা, উনি আমার আন্ডারে পরবর্তীতে অনেক কাজ করেছেন এবং আচ্ছা। আমার সাথে উনার এত হৃদ্যতা হলো, তো আমাকে গুরু বলতো। বয়সে তো অনেক বড় আমার। বড় রাইট। কিন্তু আমি এমনভাবে এটাকে ডিগ্রি থেকে শুরু করে এমনভাবে আমি এটা মনোনিবেশ করলাম হুম। যে আমি এটা বেস্ট হব এবং গুরুই হব এবং ফটোগ্রাফির। এবং আপনি বেস্টও হুম, ছিলেন এবং আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে উনার অনেক, অনেক বড়, বড় নাটক, বিজ্ঞাপন চিত্র, চলচ্চিত্র। চলচ্চিত্র ইত্যাদি মানে চিত্রগ্রাহক হিসাবে উনার একটা ব্যাপক পরিচিতি এবং উনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আচ্ছা দাদা, উম এরপর থেকে আপনি চলচ্চিত্রে আসলেন। আপনি আমাদের দেশে এবং দেশের বাইরেও অনেক কাজ করেছি। কাজ করেছেন। তো এই দেশের বাইরে যাওয়ার বা অভিজ্ঞতা বা আমাদের দেশের কাজের হ্যাঁ, পার্থক্যটা বলি হুম, তাইলে মূলত। আমার দেশের আমার দেশের সবচেয়ে যেটা পার্থক্য, হুম, সমস্যা, সম্ভাবনা এগুলো আমি বলছি না, আমি বলছি পার্থক্য। আমাদের দেশের সময়টাকে একেবারেই প্রাধান্য দেওয়া হয় না। হুম, যেমন আমি ভোর ৬ টায় গেলাম। আমার বাবা ঘুমে যেদিনে আমার শুটিং থাকতো ভোর ৬ টা ৫ টার সময় তুলে দে, "যাও।" হুম, আমি বললাম, "বাবা হইলে কেউ ১২ টা ১ টায় কেউ আসবে না। হুম, তুমি আমার কাছে এই কথা কখনো বলবা না।" বাবা আমার ঘর থেকে বের করে দিতেন জোর করে। এবং দেখা গেলো আমি শুটিং স্পটে এসে
আমি একটা কর্তা ব্যক্তি, একটা ডিরেক্টর হুম, ফটোগ্রাফিতে একটা অবশ্যই। সবকিছুই প্রাণ। ডিরেক্টর ফটোগ্রাফিতে একেবারে মানে সমান তালে সমান চলা একটা রাইট মানুষ। ডেফিনিটলি। মানে একজন আরেকজনের পরিপূরক। পরিচালক যেটা স্বপ্নে দেখছেন সেটাই তো আমি সেটা চিত্রায়িত করছি। রাইট। আবার কিছু জায়গায় তো আমি নিজে পরিচালক, নিজেই চিত্রগ্রাহক। তো আমি গিয়ে বসে আছি ৬টা ৫টা বাবার কথা মতো। সবাই কিন্তু আস্তে, আস্তে ১২টা, ১টা, ২টা, ৩টার সময় এসছে এমন আছে। কিন্তু আমি বাইরে যখন কাজ করেছি, তখন দেখলাম আমি যদি কল টাইম দিয়েছি ৭টা। তো আমি গিয়ে ৫:৩০ গিয়েও কিন্তু দেখলাম যে অনেকে এসে গেছে। অনেকে এসে গেছে আর ৭টা তো ক্রস করেই নাই। ৬:৩০ র মধ্যে সবাই এসে গেছে। এই যে টাইমিং এর যে একটা মানে সময়ের দূরত্ব, মূল্য দেওয়া। মূল্য দেওয়া এর জন্য কি আমরা অনেক ক্ষতিগ্রস্ত না আমাদের ইন্ডাস্ট্রি? আমা আমাদের ইন্ডাস্ট্রি আমি বললাম না যে ক্ষতিগ্রস্ত বা কি সেটা বলে এটা আমি দর্শকদের দিচ্ছি। আমি যেটা বলব আমাদেরকে আমরা যে উন্নত যতটুকু উন্নতি হয়েছে বা যতটুকু উন্নত আমরা নিজেদেরকে ভাবছি, তার চেয়ে অনেক বেশি আমরা যেতে পারতাম যেতে পারতাম। যদি আমরা সময়ের হ্যাঁ, মূল্য দিতাম। এবং আমাদের শিল্পী যখন বাইরে কাজ করতে যাই এই একটাই বদনাম থাকে। ভাই, আপনার আপনারা টাইম। কিন্তু প্রফেশনাল না। মানে এই শব্দটা শুনতে হয়। যে তখন আমি বললাম, "আমরা কি অভিনয় কি পারি না নাকি?" বললেন, গুণটা হলো পরে। রাইট। কিন্তু আপনারা তো একেবারে সময়টাকে একেবারে এমনভাবে আপনারা অপব্যবহার করেন বা সময়টাকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করেন, যেটা পৃথিবীতে সবচেয়ে ভ্যালু করতে টাইম। রাইট। আ আ আমাদের আমরাও চাবো সময়ের মূল্য দিতে এবং সময়ের কাজ আমরা সময় করব। আরেকটা জিনিস আমার জানার কথা ছিল সেটা হলো এই যে আপনি অনেক কাজ করেছেন চলার পথে এর ভিতরে অনেক অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এরকম ঘটনা ঘটেছে। আবার খুব বাহবা পেয়েছেন। এরকম কি ২ টা কোনো স্মরণীয় ঘটনা আছে কি? আছে। তুচ্ছ-তাচ্ছিল্য বলতে আমার জীবনে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য ঘটে নাই কেন? কারণ আমি তো মা-বাবা দ্বারা আর আমার বাবা এত বেশি মানে বটবৃক্ষ, ওইটা মানে এত ফেমাস যে আমি অলোক, মানে আমার বাবার একটা যে অলোক, পিকে অলোক, অলোক বাবুর সন্তান। এটাতেই তো ধারে বারে সব কেটে গেছে। হুম, মানে আমার আসলে ওই তাচ্ছিল্য করার মতো কোনো একদম ধরেন নায়করা রাজ্জাক স্যার থেকে শুরু করে যারা ধরেন এতেশাম দাদু, আজিজুর হুম, রহমান, মানে বিখ্যাত এই মানুষগুলো। মানুষগুলোই ধরেন আমাকে কোলে বসা বা অমুক জায়গায় সেখানে তো অন্যজনের তাচ্ছিল্য করার স্কোপ নেই। না। তো আই এম গ্রেটফুল টু মাই গড অ্যান্ড মাই ডেফিনিটলি আই এম গ্রেটফুল মাই প্যারেন্টস, কারণ বাবা-মার জন্য আমি এটা। এবং আমিও কিন্তু সেটা আপনি বলতে পারবেন যে আমি ইউনিটে গেলে এই পর্যন্ত কোনো মানুষকে ছোট থেকে শুরু করে সবাই কিন্তু আপনি করে বলি। রাইট। এটা আমার একটা হুম। প্র্যাকটিস। সে আমার যতই ছোট হোক আর যতই বড় হোক। আচ্ছা এরকম কোনো স্মরণীয় ঘটনা কি আছে? শুটিং এ গিয়ে খুব মজা করেছেন, হু, হু, হা করে ০.৫ ঘন্টা ১ ঘন্টা ধরে হেসেছেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরকম কক্সবাজারে একটা শুটিং এ গিয়েছিলাম। তো আরেকটা শুটিং এ সম্ভবত আর্টিস্ট ছিলেন। হুম। হয় কক্সবাজার নাহলে মানিকগঞ্জ, এখানে ২ টাই। আমার ঠিক স্পটটা মনে নেই। তবে আমার যিনি চরিত্র করেছেন তার কথা মনে, উনি বিখ্যাত। উনিও কিন্তু বিখ্যাত, কাজী রফিক। আচ্ছা। ওই যিনি পদাতিকের ডিরেক্টর, হুম, হুম। নির্দেশক এবং উনি সংবাদের বিভাগীয় সম্পাদক। কাজী রফিক নাম তো অবশ্যই শুনেছেন। সেই বিখ্যাত মানুষ বিখ্যাত, কিন্তু বিখ্যাত। ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, স্টেজ ডিরেক্টর, স্টেজ প্লে রাইটার। তো উনাকে বলছি, ডিরেক্টর আমি ছিলাম। হুম, তো আর্টিস্টও আমি ছিলাম। তো বললাম যে ওখান থেকে আপনি একদম খিঁচে দৌড় দিবেন। হুম, মানে উনি দৌড়ালে এরকম হুম। কার্টুনের মতো মঞ্চ নাটকের মতো হচ্ছে যে, ভাই এটা হলো ফিল্ম, এটা নাটক না। জোরে দৌড়, উনি এমনভাবে জোরে দৌড় দিয়েছেন ও। একেবারে কাপড়-চোপড় খুলে গেছে। তাও উনি দৌড়াচ্ছে। আর দৌড়াচ্ছে, উনার যে কাপড় খুলে গেছে এদিকে উনার খেয়াল নেই। আর উপরে নিচে কিছুই পরা ছিল না। না। তাহলে আবার বুঝেন ক্যামেরা কি দৃশ্যটা চিত্রায়িত। তা আবার কাজী রফিকের মতো একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আবার নায়িকা-টায়িকা সব আছে। তা আমি বললাম, "ভাই থামেন।" উনি থামে না। অনেক থামেন করতে স্টপ কাট শুনছে না, দৌড়াচ্ছে। হঠাৎ উনি খেয়াল করলেন যে উনার নিচের কাপড় নেই। উনি একেবারে ওই সেই সবজি ক্ষেতের ভিতর একবারে শুয়ে পড়লেন। এইটা অসাধারণ এবং আ কি নিবিষ্ট মনে। দৃশ্যটি অবশ্যই আমি মানে এটা তো এড করতে ভিজুয়াল পারিনি। তবে যতক্ষণ পর্যন্ত উনার কাপড়টা ঠিক ছিল ততক্ষণ পর্যন্ত রেখেছে এডিটিং এ। পরে আবার পরেরটা রিটেক কেটে নেয়া দিয়েছে। হয়েছে। হ্যাঁ। আ খুবই মজার একটা ঘটনা শুনলাম। দাদা যেহেতু আপনি দীর্ঘদিন এই আমাদের এই কালচারাল অঙ্গনে আছেন। তো পুরাতন নতুন অনেকের সাথে কাজ করছেন। তো অবশ্যই। নতুন পুরাতন আর্টিস্টদের মাঝে রেসপেক্ট বলেন বা কাজের সিনসিয়ারিটি সবকিছু মিলে মানে কোনটা বেশি আপনার কাছে ভালো লাগে? কোন সময়টা? এখন যারা এসছে নতুন, তারা আগেই বলবে যে সময় সম্পর্কে একজনও বললাম না, হুম, একজনও মূল্য দেয় না। আগে শিল্পীর মধ্যেই আছেন। আমি নাম বলব না, নাম বললে একটা ভাববে কি আমি বোধহয় তাকে বেশি প্রায়োরিটি হুম, দিচ্ছি।
বাংলাদেশে ফিল্মের কথা বলছি, ফিল্মে ৩ জন আছেন বিখ্যাত, ওরা কিন্তু একদম টপেস্ট হিরো। ৩ জনই কিন্তু একদম সময় সম্পর্কে এত সচেতন। ইভেন ওনারা আ আমি দেখেছি রাত ৩টা পর্যন্ত শুটিং করেছে, আবার ভোর ৬টা থেকে ওনাদের শটই আগে নিতে হয়েছে। কারণ ওরা ওই ৬টার ভিতর রেডি। এটা আমাকে মুগ্ধ করে। দেশের বাইরে আপনি শুনেছেন তামিল ছবি, যেহেতু বাংলাদেশের বাইরে গেছেন, প্লেনে উড়েই গেছেন, আমরা প্লেনের আওয়াজও পাচ্ছি। তো তামিল ছবিতে বলে আপনি যে কাজ করেছেন, ওইখানে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন। আমি ওখানে যে কাজটা করেছি সেটা হলো ফাল্গুনী আমার যে ডিরেক্টর, সেখানে আমি গিয়েছিলাম আসলে চিত্রগ্রহণের বা একটা স্ক্রিপ্টের কো-প্রোডাকশন, তো ওখানে। তো হুট করে একজন ত্রিদীপ মনদীপ, মেবি যদি নাম ভুল হয় সেটা, তো সে এসে বলল আমরা একটা লো বাজেটে একটা ছবি করছি, ওয়ার্কশপ প্রোডাকশন করছি, সেখানে আপনাকে থাকতে। তো আমি ভাবলাম যে আমাকে বোধহয় হয় রাইটারে বা চিত্রনাট্যটাকে আমাকে সবসময় গুরুত্ব দেওয়া হতো সে যেখানে গেছি, এবং ডিরেক্টর ফটোগ্রাফি হিসাবে গিয়ে দেখলাম যে ওইটার হিরোই আমি। বাহ! গল্পটা শোনালো, এখন দেখি সব বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট সব ঠিক করছে, এবং একটা সাহিত্য নির্ভর ছবি, এখানে আমি হিরো। আমার চরিত্রটা ছিল আমি একজন মানে খুব খ্যাতনামা সাহিত্যিক। আচ্ছা। কিন্তু সাহিত্যিকের জীবনে তো অনেক ধরনের নারী আসে, বিভিন্ন ধরনের নারী। আবার সব নারী কিন্তু এই রাইটারের যতজনই নারী এসছে সবার সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক। কারোর সাথে কিন্তু ও অপ্রীতিকর কোনো ঘটনা না। মানে উনি এইভাবেই চিন্তা। উনার কাছে কামটা কখনোই প্রশ্রয় পায়নি। উনি আচ্ছা। সবসময় কামের ঊর্ধ্বে ছিলেন। মানে এইটাকে ছাড়া, এবং উনি ছোটকাল থেকে এইভাবে উনি এভাবে গড়া যে আমি নারীর সাথে অন্তত দৈহিকভাবে কোনোদিন মানে উনি কোনো নারী জীবিত অবস্থায় কোনো নারী উনার কাছে যতই গেছে, কিন্তু উনি উনি এভয়েড কিন্তু করেছেন। এভয়েড করেছে, মানে ওটাকে উনি সৃষ্টিশীল কাজে লাগিয়েছেন। আচ্ছা। কখনো কারোর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা অসাধারণ এরকম একটা একটা গল্প। চরিত্র। আচ্ছা, এই ভাষাটা কি ছিল আপনাদের ওখানে? ভাষাটা ভাষাটা আপনি রপ্ত ভাষাটা করলেন কিভাবে? না, ভাষাটা ওখানে হুম। এটা তো আবার ৩ টা ভাষা, ইংরেজি, হিন্দি, তারপর তামিল ভাষা এবং উড়িষ্যা ভাষা, ৩ টা না কয়েকটা ভাষা। উড়িষ্যা ভাষা এবং ডাবিং হলো করা হয়েছে। মানে ডাবিং, তারপর হলো যে আপনার বাংলা ভাষা। তো আমি কিছু, কিছু সংলাপ বাংলায় দিয়েছি, কিছু, কিছু সংলাপ ইংরেজিতে দিয়েছি। বাকিটা তো ও ওখানে। মানে আর ডাবিং। ম্যাক্সিমাম শুটিং করেছি আমরা ভুবনেশ্বরে, কর্ণাটকে। আচ্ছা। তো সেটাও ম্যাক্সিমাম একটা সুন্দর শুটিং। জায়গা। অনেক অসাধারণ সুন্দর জায়গা। যেমন এবং সাদা সাগরের সাদা সাথে। হাতি। হ্যাঁ, সাগরের সাথে তো আছে, এবং সাদা হাতি যে কি সুন্দর! সেটা একমাত্র ভুবনেশ্বরে একেবারে না গেলে দেখা ভুবনেশ্বর না যাবে না। গেলে দেখা যাবে না। অনেক অভিজ্ঞতা, অনেক সময়, অনেক চলার। আচ্ছা, আপনার কি কোনো অপ্রাপ্তি আছে কিছু জীবনে? কোনো কিছু পাননি যার জন্য এখনো কষ্ট হয়, এরকম কোনো? আমি একটাই কষ্ট আমার। আমার মা-বাবা যদি ১০০ বছর বেঁচে থাকতেন, এখন আমি যে কাজটা করছি, ধরেন অস্কারের উদ্দেশ্যেই করছি, একদম বলছি। আর বাই দ্য ইমোশন ছবিটা, মেথড অ্যাক্টিং আর মেথড ফিল্ম ওই যে মিক্স করে করছি, যে মেথড অ্যাক্টিংটা বাংলাদেশে কেন প্রপারলি ইউটিলাইজ করা হয় না? কারণ মেথড অ্যাক্টিংটা হলো পুরাটা হলো একটা টেকনিক্যাল ব্যাপার। আমি ধরেন অভিনয় করছি, এখন আমার যে কো-আর্টিস্ট, অ্যাকশন বাই রিঅ্যাকশন। আমি যেই মাত্রায় অ্যাকশন দিচ্ছি, অন্যজন কিন্তু সেই কো-আর্টিস্ট কিন্তু সেই মাত্রাতে রিঅ্যাকশনটা দিতে হবে। এবং ওই যে মেথড অ্যাক্টিংটা হলো সূক্ষ্ম অনুভূতি সম্পর্কে, যে আপনি এরকম চোখ রাগাচ্ছেন, এই চোখটা যদি বেশি রাগান, আপনি ১০০ ফিট পর্দায় কত বড় হয়ে যাচ্ছে। এটা মেপে একেবারে। আর বিশেষ করে এটা স্থানীস্লাভস্কি থেকে এসে, মঞ্চ থেকে এসে। তবে আমি এখানে দ্বিমত পোষণ করি। অনেকে বলেন যে এটা স্থানীস্লাভস্কির সূত্র থেকে এসে। আমার দ্বিমতটা এখানেই। এটা মার্লন ব্র্যান্ডো অনেকে এটা এপ্লাই করেছেন। কিন্তু মার্লন ব্র্যান্ডো অনেক মানে প্রপারলি ইউটিলাইজ করেছেন। জেমস ডিন প্রত্যেকে। তো আমার কাছে স্থানীস্লাভস্কি থেকে এসছে, ঠিক আছে, আমি একজন থেকে অনুপ্রাণিত হতে পারি। স্থানীস্লাভস্কি উনি তো মঞ্চে এপ্লাই করেছেন। বাহ! কিন্তু এই এপ্লাই তো করেছেন এটা মার্লন ব্র্যান্ডো বা তারও আগে যারা আছে, ক্লার্ক গ্যাবেল-ট্যাবেল সবাই। আমি ওইখানে দেখলেই হলিউডে ম্যাক্সিমাম ফিল্মই দেখি। ম্যাক্সিমাম অভিনেতা বলছি না, ম্যাক্সিমাম ফিল্মই যারা বিশেষ করে আপ টু দ্য মার্ক ডিরেক্টর। আচ্ছা, আমরা এই যে আপনার এই যে প্রচেষ্টাটা, এটা সার্থক হোক, আমরা এটাই চাবো। বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের ক্যামেরার জাদুকর, অভিনয়ের জাদুকর, ডিরেক্টরের জাদুকর, রাইটারের জাদুকর, সর্বোপরি আমাদের
কালচারাল জগতের একজন জাদুকরী মানুষ এবং সর্বোপরি একজন সাদা মনে মানুষ, আমার প্রিয় মানুষ ইমন দাদার সাথে। ইমন দাদা, আপনি অনেক ভালো থাকবেন। আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সামান্য একটু উপহার আছে যেহেতু আমাদের এনএন টিভির পক্ষ থেকে। আর যাওয়ার আগে দর্শকদেরকে জানাই, আপনারা বেশি বেশি করে ইমনদার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন উনি আরও ভালো ভালো অনেক গল্প, অনেক নাটক, অনেক বিজ্ঞাপন এবং অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারেন। দাদা, আমাদের শেষ যদি আপনার কিছু বলার থাকে আমাদের দর্শকদের। অবশ্যই শেষে একটা কথাই বলতে চাই, সেটা হলো প্রত্যেকেরই উচিত, আমার বাবা মা একটা কথা বলতেন যে তোমার সবার আগে একজন ভালো মানুষ হওয়া উচিত, এবং এটাই আমি স্বপ্ন দেখি। আমি সবসময় বিশ্বাস করি যে আই উইল লিভ ফর এভার ইন দ্য হার্টস অফ অল বিংস ইস মাই, মানে এতেই আমি এখানেই আমার আচ্ছা, মানে সবকিছু। সবারই ভালো মানুষ হওয়া উচিত। এবং সর্বশেষ আমাদের না, আমার দর্শকদের একটা প্রশ্ন ছিল, আমরা সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুটা আপনি কেমন দেখেন? মৃত্যুটা নিশ্চিত, আর আমরা যে বেঁচে আছি এটা হলো অনিশ্চিত। মৃত্যুটা নিশ্চিত জেনে আমরা যদি সব কাজ করি তাহলে আমাদের কাজগুলো ভালো হবে। যদি আমি মনে করি এটাই আমার শেষ শব্দ, তাহলে এই শব্দটা আমার কি হওয়া উচিত? দ্য পাওয়ার অফ ওয়ার্ডস, পজিটিভ অ্যাকশনস, মানে সবকিছু যদি আমি পজিটিভলি ভালোভাবে যদি থাকি তাহলে আমার জীবনটা সুন্দর হবে। ওকে, অনেক অনেক ভালো থাকবেন বন্ধুরা। আমরা সবাই যাব পজিটিভ দিকে এগোতে। আমরা সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো থাকবো এবং পজিটিভ চিন্তা করব। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন এবং ভালোবাসুন নিজের পরিবারকে, নিজের কাজকে। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান সফল।